বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের সংশয় সন্দেহ রয়েছে, কিন্তু এখন যে সংশয়টা নতুন মাত্রা যোগ করেছে সেটা হচ্ছে এক ধরনের পাতানো বা সাজানো বা ষড়যন্ত্র নির্বাচনের মধ্যে বাংলাদেশ যাচ্ছে, এবং যেটা বিগত শেখ হাসিনার সরকারের আমলের যে নির্বাচন সেই নির্বাচনেরই একটা ধারাবাহিক একটু হয়তো ভিন্ন রূপ দেখা যেতে পারে এই নির্বাচনে। মিস্টার নুরুল ইসলাম মনি, কি মনে করেন আপনি? কতগুলো বিষয় আছে হাইপোথেটিক্যাল আর কতগুলো বাস্তব। নির্বাচন আমরা দেখি নাই, নির্বাচন কি হবে, নির্বাচন এরকম হবে এরকম আমরা ধারণা করব কেন? এখন আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন একটা সুষ্ঠু হবে এবং ভালো হবে, প্রত্যাশা করব। এবং ভালো হবার জন্য যে এরকম বিশ্বাস করেই তো এবং আশ্বাসের প্রেক্ষিতে তো 2018 সালে আপনারা নির্বাচনে গিয়েছিলেন। ভালো হবার জন্য যে কার্যক্রম করা দরকার বলে মনে করি বা মনে করে দেশবাসী এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সকলের উচিত এরকম কার্যক্রমে অংশগ্রহণ করা, যাতে একটা ভালো নির্বাচন হতে পারে। কারণ আমরা ফিলসফিক্যালি বা ফাইনালি সর্বশেষ একটা ডেস্টিনেশন ফিক্স করে রেখেছি, এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসি ফ্রাজাইল হলে বা ভেঙে গেলে আমাদের জাতিগতভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং ক্ষতিগ্রস্ত হবার জন্য হয়তো কেউ কেউ ডেলিবারেটলি কিছু কাজ করতে পারে, করতেই পারে, করাটাই স্বাভাবিক। একটা সমাজে ভালো মানুষের মধ্যে দুজন ডাকাতও থাকে, সে বসবাস করে সমাজের মধ্যে ভালো মানুষের মতন, কিন্তু ভিতরে সে ডাকাত। এরকম দু চারটা ডাকাত থাকতে পারে বা দু চারজন মানুষ চেষ্টা করেই যেতে পারে। ব্যক্তিগতভাবে বা দল হিসেবে কারো কারো কোনো স্বার্থ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেই স্বার্থ নিয়ে তারা কাজ করে। আপনার মোটিভ কি আমি জানি না, আমার মোটিভ কি আপনি জানেন না, ওনার মোটিভ কি উনি আমরা কেউ জানি না। প্রত্যেকে যদি আচ্ছা ধরুন বাংলাদেশে এখন বর্তমানে 55টা রেজিস্টার্ড পার্টি আছে। রেজিস্টার্ড পার্টি মানে নিবন্ধিত পার্টি, আবার 6টা দিয়েছে। এত পার্টি একটা দেশে লাগেই না। আমেরিকার মতো একটা দেশ যারা সমগ্র পৃথিবী কন্ট্রোল করে, হুড়োহুড়ি হয়েছে করে, 2টা পার্টি, রিপাবলিকান আর ডেমোক্রেট, আমরা সবাই জানি, গাধার হাতি। তো এই যে এই দেশে 2টা পার্টি, ওদিকে ইংল্যান্ডেও এরকম ডেমোক্রেটিক দেশে 2টা পার্টি, ভারতে অলমোস্ট 2টা পার্টি এসে দাঁড়াইছে এরকম আর কি। তো এই যদি পরিস্থিতি হয়, সেখানে আমাদের এত পার্টি দরকার কিনা? কাজে এত পার্টি দরকার হয়, হয়তো তো কারো কোনো পারপাস আছে। যেমন ধরুন এজেন্ডার মধ্যে পিয়ার নাই, সেই এজেন্ডায় পিয়ার ঢুকলো। আমি আপনার এই তৃতীয় মাত্রা এইখানেই বলে গেছি অনেক দিন আগে, আবার আগেও অনেক অন্য অন্য জায়গাতে বলেছি যে এই ঐক্যমতটা কি অনৈক্যের কোনো কারণ কিনা, অনৈক্য সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে কিনা ঐক্যমত। এই আমি আপনার এইখানে বসে এই চেয়ারে বসে বলে গেছি। তো এখন পিয়ার কেন আসলো, কী জন্য আসলো? পিয়ার বলতে মানুষ বুঝি কি? কালকে কোন জরিপে জানি দেখলাম 56% মানুষ, 52% মানুষ কি যেন একটা, তারা কেন পিয়ার সম্পর্কে কিছু ধারণাই নেই। আমি 3 দিন আগে রিক্সা একটা ট্যাক্সি, তারা পিয়ার চায়, ট্যাক্সি ক্যাবে বসছি, আমাকে জিজ্ঞেস করলো স্যার পিয়ার কি? ট্যাক্সি ক্যাবের ড্রাইভার। আমি বললাম যে ভাই পিয়ার তো আমি আপনার ভাষায় যদি বলি তাহলে এক ধরনের, আর অন্য ভাষায় বললে এক ধরনের। তা আপনি কোন ভাষা শুনতে চান? স্যার আমার ভাষায় আমি বুঝি এরকম বলেন। আমি ধরেন আপনার বাড়ি কোথায়? তার বাড়ি নড়াইল। আমি বলছি আপনার নড়াইলে বাড়ি, আপনি ভোট দিলেন ধরেন কোনো একটা মার্কায়, সে আপনি বিশ্বাস করলে এই মার্কাকে ভোট দিলে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনি অনার্ড ফিল করবেন এবং দেশ পরিচালনায় আপনার পার্টিসিপেশন হবে, এটা আপনি ফিল করলেন। তারপর দেখা গেল ওই দল মনে করলো কুড়িগ্রাম বা গাইবান্ধা অথবা ধরেন কক্সবাজার অথবা ফেনী থেকে একজন লোক যোগ্য সম্পন্ন আছে, তাকে ভোট দেবে, তাকে সংসদে পাঠাতে হবে। এখন তিনি সংসদে গেলেন না, আপনার এলাকার রাস্তাঘাট, পোল, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এর কি উপকার হবে? এখন আপনার যদি কোনো কিছু সুপারিশ করতে চাইছে, তাহলে আপনার কুড়িগ্রাম যেতে হবে, যাইতে রাজি আছেন কিনা, তাহলে পিয়ার করতে পারেন। এই স্যার পিয়ার, সে একটা পিয়ার সম্পর্কে তারা সাধারণ ধারণা। পিয়ার যারা আনছে, ধরেন ম্যাগনা কার্টা থেকে ডেমোক্রেসির উদ্ভব, প্রাচীন গ্রিসেও ছিল কিছু ডেমোক্রেটিক কার্যক্রম, মূল উদ্ভবটা হয়েছে ম্যাগনা কার্টা থেকে। তারপর থেকে এই ভর্তা, এই তরকারি অনেক রান্না করেছে, অনেক রিসার্চ হয়েছে এই তরকারির উপরে। সেই রিসার্চ করার পরে আমেরিকার মতো মানে ব্রিটিশের মতন জায়গায়, মানে যাদের সাম্রাজ্যে সূর্য ডুবত না, তারা ডেমোক্রেটিক সিস্টেমটা চালু করেছে এই পদ্ধতি। এটা তারা যদি পিয়ার ভালো হয়ে যেত তারা খাইতো না, তারাই তো আগে খাইতো।
তারপরে এইটার আবার একটা রিফাইন্ড রূপ দিছে, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই ভদ্রলোক আব্রাহাম লিঙ্কন, গেটিসবার্গ অ্যাড্রেস। সেইখানেও যদি মনে করতো যে এইটা ভালো সিস্টেম, তো তারা খাইতো, তারাও খায় না। পাশের বাড়ির লোকেরা যারা আমাদের খাওয়াইতে চায় তারাও খায় না, নিজেরা খায় না, বাট আমাদের খাওয়াবে। এই বিষ আমাদের মধ্যে টেস্ট করে স্যার, তারা তো বলেনি আপনাদেরকে, বলে না। এটা তো মানে এটা তো সব দোষ তাদের উপরে, না, যত দোষ অঞ্জু ঘোষ করলে কেমনে হবে? ওই সর্বশেষ কেসটা বেটাই চোর। কারণ একটা এই দেশে যখন খুন হয়, একটা খুন আইডেন্টিফাই করে, আমি অনেক সময় ভাবি, আচ্ছা খুন আইডেন্টিফাই করলো কেমনে ডিবি বা একটা লোক, হাউ? তো এটা হলো প্রথম তারা খুঁজে যে খুন হইলে কোন পক্ষ বেনিফিটেড হয়, কার লাভ হয় বেশি, সেই লোকটা এটার সাথে জড়িত থাকতে পারে। এগুলো প্রথম কারণ থাকবে। কোন লোকটা লাভবান হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দুইটা লোকের কথাটা খুঁজে, কার লাভ বেশি হবে তার উপরে ভিত্তি করে খুনটা হবে। এইটা আমি চিন্তা করেছি, বের করে। আমি এটা আমার জাস্ট, আমার তো নলেজ নেই, আমার এরকম জ্ঞান নাই, যারা করে তারা অনেক বেশি জানে। তা আমি আমার চিন্তা করি যে বেনিফিটেড হয় কারা এখানে। এই দেশটা যদি ফ্রাজাইল হয়, ইকোনমি যদি ভেঙে পড়ে, ডেমোক্রেসি যদি ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় কারা, মানে উপকার হয় কারা আর ক্ষতিগ্রস্ত হয় কারা? জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এই ধরেন কেউ পিয়ার কার না। নেপালে এই নিয়ে 8 বছরে 10বার গভর্নমেন্ট পতন হইল এই পিয়ার পদ্ধতিতে। তো এই পিয়ার আমরা আইনে একটা মানে ধরেন আপনি 140টা সিট পেলেন, বাংলাদেশে সরকার গঠন করতে 151টা সিট দরকার। এখন ধরেন 11টা সিট যার আছে, ধরেন আমার কাছেই আছে, আমি এখন আপনার কাছে নানান কিছু চাইতে থাকবো, ডেপুটি প্রাইম মিনিস্টার দেন, আপনার ফাইন্যান্স মিনিস্টার দেন, হোম মিনিস্টার দেন, যা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, আপনি করবেন কি, করতে পারেন কি? আচ্ছা করলেন, ফাইনালি আমাকে কনভিন্স করে আমি জয়েন করলাম আপনার সাথে। একটা পর্যায়ে আমি আপনার কাছে ইল্লিগ্যাল কিছু ডিমান্ড করলাম, বা যেটা আনডিউ, ইল্লিগ্যাল বলি না, আনডিউ। আচ্ছা আপনি এটা করতে পারেন। আচ্ছা ধরেন আমি ডিমান্ড করলাম না, আপনি গভর্নমেন্ট চালাবার জন্য আপনার একটা পলিসি যেটা নেওয়া দরকার, এখন একটা রাষ্ট্রীয় স্বার্থে একটা ফরেন পলিসি আপনার পরিবর্তন করা দরকার, আপনি সেটি হাত দিলেন। আমি বললাম যে এই ফরেন পলিসি পরিবর্তন করলে আমার ভালো লাগবে না বা আমার অসুবিধা হবে, আমি আপনার সাথে নাই। এই যে নাই, বা ইকোনমিক পলিসি একটা রিফর্ম করলেন, বা একটা কোনো ল বা বিল আনলেন পার্লামেন্টে, যেটা আমি অ্যাকসেপ্ট করি না, তা আমি 11টা সিট নিয়ে কিন্তু আপনার সরকারের পতন ঘটিয়ে দিলাম না, আমি আপনার সাথে নাই। আমি আবার এই হর্স ট্রেডিং বলে এটাকে পার্লামেন্টে, শব্দটা এরকম, এই আমি কিন্তু আর একজনের সাথে বললাম যে ঠিক আছে ভাই আপনি কামাপ, আমি আপনার সাথে আসি। তো এই যে একটা আনস্টেবল গভর্নমেন্ট হলে বেনিফিট হয় কার? বেনিফিট হয় আমি এই জাতির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বুঝতে হবে যে যারা এই জিনিসটা আনছে ডেলিবারেটলি, মানে ইচ্ছাকৃতভাবে, ওই যারা আনছে তারা দেশের মঙ্গল চায় না, মঙ্গল চায় না। আমরা শেখ হাসিনাকে তাড়ালাম, সবাই ঐক্যবদ্ধভাবে তাড়ালাম। শেখ হাসিনা এই দেশের ভিত্তির সব জায়গাটা ভেঙে দিয়ে গেছে। ডেমোক্রেটিক যে সিস্টেমগুলো থাকার দরকার, যে স্তম্ভগুলো, সব স্তম্ভ ভেঙে দিয়েছে। সেই ভাঙ্গা স্তম্ভের উপরে আমাদের টার্গেট হলো আবার আমরা বিল্ড আপ করবো সবাই মিলে। এই বিল্ড আপ করার ক্ষেত্রে যদি আমরা আবার সেই ভাঙার ব্যবস্থা করি, তাহলে কি বিল্ড আপ হবে কী করে? তারেক রহমান অত্যন্ত যৌক্তিক সভাতে, আমাদের নেতা অত্যন্ত যৌক্তিকভাবে বলেছে আমরা একটা গভর্নমেন্ট করতে চাই, সেটা জাতীয় সরকার, একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাই। আমি তো মনে করি ন্যাশনাল গভর্নমেন্টে সকল মানুষেরই যার যেটুকু আছে কন্ট্রিবিউট করার সুযোগ যেমন আছে। তারপর তিনি আরও একটা আইডেন্টিফাই করেছেন যে ন্যাশনাল গভর্নমেন্ট করলেই যে কাজ হবে, সম্পূর্ণ কাজ হবে না। মানে আরও যেসব মানুষ আছে, যেমন অনেক বিজ্ঞ মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, যারা রাজনীতিতে অংশ নিতে চায় না বা রাজনীতির এরকম ডামাডোলের মধ্যে যেতে চায় না, এমন মানুষও যাতে পার্টিসিপেট করতে পারে, তার জন্য তিনি আপার হাউসের কথা বলেছেন, যে দোজ পিপল ক্যান কাম টু দ্য আপার হাউস, ক্যান কন্ট্রিবিউট ফর দ্য নেশন। আবার যারা এখন গভর্নমেন্টে আছেন বা কী বলে পার্লামেন্টে আছেন, এরকম লোক দিয়ে সবাই মিলে আমরা লেট আস বিল্ড আপ দ্য কান্ট্রি। এখন কান্ট্রি বিল্ড আপ করার ক্ষেত্রে আমরা যদি আবার সেই রকম শুরু করি, ক্লিভেজ যাকে বলে, বা আমরা যদি রিফট করতে থাকি, আমাদের মধ্যে ভাগাভাগি করতে থাকি, এই ভাগের ফাঁক দিয়ে কারা ঢুকতে পারে আর কী পরিমাণ ক্ষতি হতে পারে একটা জাতি, হয়তো আজকে খুলে বললাম না, এই আমার কথা থেকেই সবাই বুঝবে, যদি কোনো সময় আসে তাহলে তা বলবো। এবং দেশের ধ্বংস হওয়ার জন্য যারা এই ডেলিভারিটি কাজটা করছে, তারা কিন্তু মূলত ফাইনালি দায়ী হবে। আচ্ছা ধরেন আমি আপনাকে দায়ী করলাম, কিন্তু আমার তো মৃত্যু হলো, দেশটার মৃত্যু হলো, পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব, কি বলবো তাদের কাছে? আমরা কি একটা স্বাধীন দেশ চাই? একটা পাশের দেশ, একটা দেশের, আমাদের দেশের মানচিত্র সেই দেশের পার্লামেন্টে বসে, আপনি তাদের মানচিত্রটি বসাই দেখেন, আপনার পার্লামেন্টে দেখি কীরকম হয়, রিয়াকশনটা কেমন হয়, করে দেখেন না। তাদের অরুণাচলকে আপনার এই যে চায়নার মানচিত্রের মধ্যে ঢুকেছে, তাতে হুড়োহুড়ি হয়েছে, সেটা বাংলাদেশের বিষয়ে আমি টের পাইছি। আমি তো এর মধ্যে বাংলাদেশে থাকার কথা না, কিন্তু তারা টের পেলাম কেমনে? আপনার দেশের মানচিত্র কী করে আর এক দেশের পার্লামেন্টের মানচিত্রের মধ্যে খোদাই করে রাখে?
হ্যাঁ, যাই হোক, আমরা মনে হয় যে ওই অভিযোগগুলো, আলোচনাগুলো দরকারি। অতীত আপনি করেছেন 2003 সাল থেকে এই আলোচনা আপনার সঙ্গে হচ্ছে, কিন্তু একটু আমরা বর্তমানে নজর দিই, সামনের দিনগুলো, নিকট ভবিষ্যতের দিকে নজর দিই। মঞ্জুরুল ইসলাম, আপনি একে দেখছেন একজন সাংবাদিক হিসেবে, যে এখনো ধোয়াটে যে ভাবটা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে, সেটা কাটছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে একটু গভীরই হচ্ছে। যেমন এক ধরনের বড় সন্দেহ তৈরি হচ্ছে যে হঠাৎ করে 3টে রাজনৈতিক দলকে কেন নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হলো, এই রাজনৈতিক দলগুলো সেখান থেকে কি অর্জন করলো, আর সরকারের তো অর্জনের কোনো শেষ নেই এখানে অবশ্যই, এবং সেখানে আবার ব্যালেন্স করার চেষ্টা দেখলাম 2-1-1 পরে 2-2-2, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এত প্রভাবশালী রাজনীতিকও কেন গেলেন, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। মনি ভাই অনেক কথাই বললেন। মনি ভাই যখন পার্লামেন্টে নতুন একজন ইয়াং পার্লামেন্টেরিয়ান, তখন সেই পার্লামেন্ট কভার করার সুযোগ হয়েছিল আমার, এবং মনি ভাইয়ের তখন বক্তৃতা, এখনও একই রকম বক্তৃতা করেন, কিন্তু মনি ভাইয়ের বক্তৃতার মাঝখানে, বক্তব্যের মাঝখানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে যারা আছেন আমাদের সংবিধানে আছে যে এই দেশের মালিক হলো জনগণ, কিন্তু আমরা সেটা কাগজের কথা বলি, সংবিধানের ভাষায় কথা বলি যে এই দেশের মালিক হলো জনগণ, কিন্তু জনগণের মালিকানা দিচ্ছি না। ওইরকম আর কি, যে এই যে এই বাড়ির মালিককে আমি, আমাকে কি 1 গ্লাস পানি খাওয়াবেন? যে পানি তো খাওয়াইতে পারি, কিন্তু আমাকে তো ঘরে যেতে দেয় না, কিন্তু বাড়ির মালিক আমি। জনগণের অবস্থা ঠিক এরকম হয়েছে। এখন আমরা এত কষ্টের পরে, এতগুলা মানুষ মারার পরে, এত রক্তক্ষয়ের পরে, 16 বছরের নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরে, আয়নাঘর হওয়ার পরে, এমন কিছু নাই যে হয় নাই। এত কিছু করার পরে আমরা এখনো শিখতে পারলাম না, আমাদের শিক্ষাটা হলো না যে আমাদের দেশটাকে গড়তে হবে, আমার জনগণকে ভোটাধিকার দিতে হবে, এই শিক্ষাটা হলো না। টার্গেটটা কি? আমাকে ক্ষমতায় যেতে হবে, নির্বাচন হোক বা না হোক, যেভাবেই হোক, নির্বাচনের আগে পার্লামেন্টে আমি কয়টা সিট পাবো সেটা আগে সিদ্ধান্ত হইতে হবে। নির্বাচন হলো পরে, আগে পার্লামেন্টের সিদ্ধান্ত। এখন এই যে একটা আস্থাহীনতা, কেউ কাউকে বিশ্বাস করে না। আমরা এই বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য অনেকগুলা সংস্কার কমিটি করলাম। এই সংস্কার কমিটিগুলো আবার ঠিক করার জন্য একটা ঐক্যমত্য কমিশন করলাম। সেই ঐক্যমত্য কমিশনে গিয়ে আবার নিজেরা মারামারি হাতাহাতি করি। মানে এটা একটা ভাবা যায় না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই শিক্ষাটা হলো না, যে আমরা কি পেলাম, কি অর্জন করলাম, কি চাইলাম। এই যে প্রফেসর ইউনূস সাহেব 3টা দলের নেতাদের নিয়ে গেলেন, আপনি ঠিকই বলেছেন যে এই 3 দলের নেতা নিয়ে গেলেন, আবার রেশিও ঠিক করলেন, 1 জন না 2 জন, 2 জন না 3 জন, পরে মিলাই নিতে হবে। এটা কি ধরনের ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা? সেটা ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা। এইটা উনি এর আগের অভিজ্ঞতায় হয়তো করেছেন, যে লন্ডনে একটা দলের সাথে মিটিং করে এসে যখন নির্বাচনের কথা বললেন, অন্যরা সেটা আপত্তি জানালো যে শুধু একটা দলের সাথে কেন হবে। কিন্তু এখন এই যে 32টা দল এবং একটা 12 দলীয় জোট, 33 জনের সাথে, 33টা গ্রুপের সাথে যে আপনি ঐক্যমত্যের বৈঠক করলেন, 3টা দল নিয়ে গেলেন, বাকি 30টা কি অপরাধ করলো? আর ওই 30টা যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এত সময় শ্রম দেওয়ার দরকার কি? এই কয়েক মাস এই 3-4টা দলের সঙ্গে আলোচনা গেলেন, এইখানে হয়তো তিনি চিন্তা করছেন যে ঠিক আছে, মানুষ যেটা চিন্তা করছে যে উনি হয়তো একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন ওনাকে, যে সব দল ওনার সাথে আছে, রাজনৈতিক দলগুলো ওনার সাথে আছে, উনি একটা দেশ সুন্দর করে দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি গত 1-2 দিন যাবৎ বলছেন যে একটা মানে ঐতিহাসিক একটা নির্বাচন হবে, তিনি সেটা বলছেন। হ্যাঁ, ঐতিহাসিক নির্বাচন আমরা চাই, দেশবাসী সেটার জন্যই তো অপেক্ষা করছে। কিন্তু আমরা কি দেখলাম? তবে ইতিহাসে তো নানান কিছু লেখা থাকে, তো ভোটারবিহীন নির্বাচনও কিন্তু ঐতিহাসিক নির্বাচন। আমরা ওয়াশিংটনে কি দেখলাম, আমরা ওইখানে কি দেখলাম, জেএফকে এয়ারপোর্টে কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে আমরা সবাইকে দেখাতে চাইলাম যে আমরা সবাই এক আছি, আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই, আমরা দেশটা সবাই মিলে গড়ে তুলতে চাই। সেখানে আমরা ডিম খেলাম, আমাদের একটা ডিম নিক্ষেপ করা হলো, অর্জনটা তো আমরা ডিম পেলাম। এই যে বিদেশে যাওয়ার পরে আপনি একটা প্রস্তুতি নিতে পারলেন না, যে আপনি যাদেরকে নিয়ে গেলেন তারা তো আপনার গেস্ট, তারা সম্মানিত অতিথি। রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি নিয়ে যেতে পারলেন না আপনার সাথে প্রটোকলে,
আপনি আপনার অ্যাডভাইজারদের অন্য যারা আছে তাদেরকে একদিকে নিয়ে গেলেন। এখন অনেক রকম ব্যাখ্যা হচ্ছে যে এনসিপির সদস্য সচিব আক্তারের ইমিগ্রেশনে দেরি হচ্ছে, 40 মিনিট দেরি হয়েছে এবং তাদের 5 জনের জন্য একটা গাড়ি রাখা হয়েছে, সেই একজন না গেলে 4 জন যেতে পারে না, নানা রকম ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 3টা দলের এই 5 জন নেতা আপনি নিয়ে গেলেন, তাদের জন্য 6 জন নেতা নিয়ে গেলেন, একটা গাড়ি বরাদ্দ হবে কেন? 6 জনের জন্য 6টা গাড়ি কেন বরাদ্দ হবে না? অ্যাডভাইজাররা কি কেউ কি গাড়ি শেয়ার করেছে? যারা গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাবেক মন্ত্রী, একটা বড় পার্টির, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় পার্টির মহাসচিব, তিনি কি কোনো অ্যাডভাইজারের চেয়ে তার প্রটোকল কি কম? যদি কম হয় তবে তার নিলেন কেন? এলেন কেন এবং গেলেন কেন? আমি দুটো প্রশ্ন গেলেন কেন? তিনি প্রধান উপদেষ্টা তার নিজের ব্র্যান্ডিং এর জন্য আপনাকে নিলেন আর আপনি চলে যাবেন কেন? গেলেন আপনি? আপনার এনসিপির মহাসচিব আক্তার আর বিএনপি সদস্য সচিব আক্তার আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি একই পাল্লায়? হ্যাঁ, হতে পারে যে এনসিপির যারা নেতা, যারা বিপ্লবী, তারা বিপ্লব করেছে, সেই বিপ্লবের কারণে আপনার আজকে সুন্দর। এবং ওই যে ডিম মারার সময় যেভাবে 3 জন হেঁটে যাচ্ছিলেন, দৃশ্য কিন্তু সমানই মনে হলো। আর আমরা ছবিতে দেখছি জামাতের নেতাদের, তাদের দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, মানে একেবারে ভিন্ন চিত্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ নাই তো ওনাকে রিসিভ করার জন্য। তাই আমার অর্জনটা কি হলো? আমার অর্জন হলো আমি একটা ডিম পেলাম, সারা পৃথিবী দেখলো যে আমার রাজনৈতিক নেতাদেরকে আমার প্রবাসীরা ডিম মারছে। এটা আমি অর্জন করলাম। আমি যদি না যেতাম, আমার কি অর্জনটা দরকার ছিল? এখন মানে কি, আমি আমার রাজনৈতিক দলের নেতাদেরকে আমি সম্মান করতে পারছি না। আমার নিজের ব্র্যান্ডিং করার জন্য আমি চেষ্টা করছি, সেই ব্র্যান্ডিংও হচ্ছে না। বিদেশে আমি নিজের অপমানিত হলাম, সেটা একটা বিষয়। কিন্তু ভবিষ্যতে যে প্রসঙ্গটা, নির্বাচনের যে খেলাটা, নির্বাচনের খেলাটা তো এখন ভাগ বাটোয়ারা নিয়ে খেলা। সব কিছুতেই কেমন জানি এটা ভাগ বাটোয়ারা, কেমন জানি এটা গন্ধ পাচ্ছি যে আসলে কি নিজেরা ভাগ বাটোয়ারা করবে, আসলে কি নির্বাচনটা সুষ্ঠু হবে, জনগণ কি ভোট দিতে পারবে? মানুষের ভোটাধিকার তো দিতে হবে। যে কারণে 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই পরিবেশটি কি তৈরি হবে? যখন নিজেকে নিজে প্রশ্ন করি যে যদি মনে করি যে আমি কি আমার ভোটটা দিতে পারবো, সেই প্রশ্নটা ফিরে আসে আবার আমার কাছেই, যে আমি যে আমার ভোটটা দিব, রাজনৈতিক দলগুলা যাদেরকে আমরা আমাদের আগামী দিনের দেশটা চালানোর জন্য দায়িত্ব দিচ্ছি, তারা নিজেরা তো ভাগ বাটোয়ারা করার জন্য বসে আছে। তো নিজেরা যদি ভাগ বাটোয়ারা করে ফেলে, তা আমার ভোটের দরকারটা কি? আমি জনগণ, আমার ভোটের দরকারটা কি? এখন এই একটা অবস্থার মধ্যে জনগণের হয়ে গেছে এখন সমস্যা। জনগণ না দেশের জন্য, যারা রাজনৈতিক নেতা, যাদের উপর দেশটা রাখতে পারি, তাদের উপর তারা আস্থা রাখতে পারতেছে না, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল জনগণের উপর আস্থা রাখতে পারতেছে। এই সারা দেশে একটা আস্থাহীনতার চরম সংকটের মধ্যে অবস্থায় আছি। নির্বাচনের মধ্যে আজকে আমি বলি, আমি রেকর্ডে রেখে বলতে চাই, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে যে ডেডলাইন আছে, এই ফেব্রুয়ারির ডেডলাইন নির্বাচন নিয়ে যদি কোনো রকম ঝামেলা করা হয়, নির্বাচন না করার জন্য যদি কোনো রকম কিছু করা হয়, অথবা বানচাল করার জন্য কোনো রকম চেষ্টা করা হয়, প্রবাসীরা যেই ডিম দিয়েছে সেই ডিম কিন্তু বাংলাদেশে ডিম হবে। যারা এটা করবে, ডিমের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে, কারণ জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, জনগণ আর সহ্য করতে পারছে না। কথা তো একই দাঁড়ায়, সব মিলিয়ে ঘুরে ফিরে এক কথা। ওখানে তো ডিম খেয়ে আসছে, এখানে পাথর খেয়েও শেষ করতে পারবে না, এখানে ডিম নেয়। কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো এই যে এফোর্ড করতে পারে না, মানুষের সেই রকম শক্তি নেই। কারণ শ্রীলঙ্কায়, ধরেন নেপালে একটা গভর্নমেন্ট পরিবর্তন হলো, আগামী মার্চ মাসে নির্বাচন হবে। দে হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড ইট, দে হ্যাভ গিভেন দ্য রোড ম্যাপ, দে আর ওয়ার্কিং অন ইট মার্চ মাসে। আমরা কিন্তু 2 বছরের নির্বাচন দিতে পারিনি। এর পিছনে অনেক কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। এই যে ব্র্যান্ডিং করা, 2 বছরের সাথে করে নিয়ে যাওয়া, আমরা ওখানে যা পেয়েছি, এই কালচারটা থেকে আমরা খুব বেরিয়ে আসতে পারবো ভবিষ্যতেও, সম্ভাবনা খুবই কম আমি দেখি, যেটা আমি ফোর্সি করে এরকম। তো এটা নিয়ে আমার আলোচনার কিছু নাই।
আলোচনা এটা হতে থাকবে। বিদেশে আমরা ছোট হতে হতে এতই ছোট হব, মাইক্রোস্কোপিক হয়ে যাবো আলটিমেটলি, এবং সেভাবেই হচ্ছে, কাজটা সেভাবেই হতে থাকবে। এটা কিছু মানুষ ডেলিভারেটলি, অথবা কোনো দল অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দেশ ডেলিভারেটলি চায় আমরা ছোট হতে থাকি। তা আমরা সেই ফাঁদে যারা পা দেব, তারা তো দেশকে ভালোবাসি না, দেশে ভালোবাসতেও পারি না। ধরুন যারা ডিম দিয়েছে, যারা ডিম খেয়েছে তাদের কথা বাদ দিলাম, যারা ডিম দিয়েছে তারা এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। এই দেশে হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে। এই দেশে আয়নাঘর হয়েছে, এই দেশে টর্চার সেল হয়েছে, এই দেশে ডেমোক্রেসি শেষ হয়েছে, এই দেশে সভরেন্টি শেষ হয়েছে, এই দেশে ইন্ডিপেন্ডেন্সি শেষ হয়েছে। সবটা শেষ করে দিয়ে, সব পদার্পণে অর্পণ করে দিয়ে তারপর তারা দেশটার মালিক হওয়ার চেষ্টা করেছে। দেশটার মালিক মানে আমারই বসিয়ে রাখো, তুমি যা ইচ্ছে তাই করো, আমি যেন ঠিকমতো লুটপাট করতে পারি, এই কাজটা করো, যেটা মির্জাফর করেছে। কাজে মির্জাফর হওয়ার জন্য যারা চেষ্টা করছে, সেই মির্জাফরের গোষ্ঠী সবই বাইরে আছে। আপনারা তো পাথর মানের জন্য শুক্র আদায় করেন, এরা পাথর মারতেই পারে, কারণ 30 লক্ষ কোটি টাকা হজম করতে তো সহজ না। 30 লক্ষ কোটি টাকা, সেই টাকা আপনি 6টা বাজেট হতে পারে, দেবপুরী বাবুর আপনি জানেনই তো যে 6টা বাজেট হতে পারে, সেই পরিমাণ টাকা লুটপাট করছে যা জানা মতে, যা জানা যায় না। প্রত্যেক দিন পত্রিকা দেখি আজকে 600 কোটি টাকা কি একটা দেখলাম, এরপর পড়তে মন চায় না। আগে 50 কোটি টাকার একটা জিনিস দেখলেই মাথা গরম হয়ে যেত, এখন 1000, 2000, 2,50,000 কোটি টাকা কিছু মনে হয় না, এরকম ব্যাপারটা। ওই যে রাইটলি বলেছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী, ওই যে যিনি কি জানো আমাদের সিলেটের কিবরিয়া সাহেবের পরে আবুল মাল আব্দুল মহিদ, 4,000 কোটি টাকা কিছুই না। পার্লামেন্টে একবার বলছেন রাবিশ, 4,000 কোটি টাকা কিছুই না। অর্থাৎ 4,000 কোটি টাকা ব্যাংকের লোকেরা লুটপাট করেছে, উনি 4,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে কিছুই না, নাথিং, বাজেট থেকে দিয়েছে। আপনি একজন লুট করবে, আপনি বাজেট থেকে সেই টাকাটা আবার সাপ্লিমেন্ট দেবে। তো কাজেই এত বড় লুটপাটের পরেও এই লোকেরা এই সমাজকে, দেশকে ছোট করার কাজ করবেই করবে, এটা ফিরানো যাবে না। দেশকে ছোট করার জন্য যা করা দরকার তার সবই করবে। হাসিনার যেটা, বাকিরা কি করছেন? বাকিরা তো করছে, একটা কথাটা হলো যে বাকিরা আপনারা, আপনাদের মিত্ররা বা নিউজ কোনটা আপনার মনে মাথার মধ্যে রাখতে হবে, কুকুরে আপনার পায়ে কামড় দেবেই, এটা মেনে নিয়ে আপনার চলতে হবে। যেন কুকুর মারার জন্য লাঠিও রাখতে হবে, কিন্তু আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না। এটা হলো বিষয়টা, এরকম হয়ে দাঁড়াইছে বা দাঁড়াবে, ভবিষ্যতেও দাঁড়াবে। তাই কাজে এর থেকে পরিত্রাণের জন্য যেসব কার্যক্রম করা দরকার ছিল, যেমন এই গভর্নমেন্টকে খুব অ্যাসার্টিভ হওয়ার দরকার ছিল, নাম্বার 1। কারণ এইখানে অ্যাসার্টিভ হলে, গভর্নমেন্ট যদি অ্যাসার্টিভ হতো, তাহলে হতো কি, এইখানে গ্রামে গঞ্জেও হাজার হাজার কোটি টাকা আছে। ছাত্রলীগের সভাপতি সে 2,000 কোটি টাকা পাচার করেছে ফরিদপুরে। একটা ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা পাচার করতে পারে, কল্পনাও করা যায় নাকি? আমি নিজে কল্পনা করতে পারি না, সিনসিয়ারলি বলছি। তো এও সম্ভব নাকি একটা দেশে? তো এইরকমের তো প্রচুর অর্থবিত্ত মানুষ আছে এই দেশে, অর্থবিত্ত সম্পন্ন মানুষ। সেই সব মানুষরা এখনও বহাল তবিয়তে বাড়িতে ঘুমায় থাকে। আমরা তো অ্যাসার্ট করতে পারি না। 1, 2 নম্বর হলো ছোটোখাটো এখন ঝটিকে মিছিল যে হইতেছে। গভর্নমেন্ট তো ধরেন পুলিশের যে আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় তো পৌঁছতে পারেনি, কিছু মানুষ পালিয়ে গেছে, তারা আসেই না। আবার ধরেন গভর্নমেন্ট যদি ধরেন একটা কাজ তো প্রথম করতে পারতো, সেটা করে নাই। আপনার এই দ্বিতীয় মাত্রা আমি ভুলে গেছি এখানে। আমি প্রথম এটাকে গত বছর অগাস্ট মাসে গভর্নমেন্ট করেছিল, সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমি এসএ টিভিতে নাম ধরে বলেছি, এই 82 জন আছে সচিব বা সর্বমর্যাদার, এই হাসিনার সাথে কাজ করেছে, এই দেশের ডেমোক্রেসি, সভরেন্টি, ইন্ডিপেন্ডেন্সি ধ্বংস করার জন্য যারা কাজ করেছে মূলত, সেই লোকগুলো এখানে আছে। সব আমলারাই ঘিরে বসে আছে প্রফেসর হিসাবে, এবং কোনটা মন্দ কোনটা ভালো বোঝার যোগ্যতা মানে পরিস্থিতি আপনার আমার কেউই নেই, থাকে না। কারণ এমনভাবে উপস্থাপন করে একটা জিনিসই না, মিথ্যাটাকে সত্য, সত্যটাকে মিথ্যা, সেটা আমলারা করতে পারে। ফলে আপনি দেখেন যে কজন আমরা ধরা পড়েছে, 200-300 কোটি টাকা পাওয়া যায় না এমন আমরা এখন পর্যন্ত পাওয়া যায় না, সবই ধরা পড়লে এখনও খুঁজে দেখেন যে ওইসব আমলারা যারা ওই সময় ছিল ইম্পর্টেন্ট জায়গায়, তারা এখনও বসেছে। তখন আমি বলছিলাম প্রফেসর ইউনূসের ফার্স্ট কাজ হবে এর থেকে বেরিয়ে আসা। এখান থেকে বেরোতে না পারলে প্রফেসর ইউনূস ধরেন ফাইটের গতিতে যাবে, এরা তো শামুকের গতিতে পিছনে টানতেই থাকবে, আগাবে না। আচ্ছা, ডিসিশন উনি দিবেন কাকে? কারো কাছে দিলেন, ডিসিশনটা এক্সিকিউট হতে হবে না, এক্সিকিউট হবে না, এই ডিসিশন এক্সিকিউট হবে না। তারপর ডিসিশন এক্সিকিউট হবে ওইটা যেটাই ক্ষতি হবে। তাই ধরেন মুখলেস সাহেবের সরিয়ে দিল এখন প্ল্যানিং কমিশন, কেন সরালেন আপনারা? 295-300 কোটি টাকার একটা ডিল হইতেছিল এনবিআর এর চেয়ারম্যানের সাথে, 300 কোটি টাকার ডিল। এনবিআর এর চেয়ারম্যানের কি এমন আছে যে এখানে বসলে 300 কোটি টাকা সে আরেকজনকে দিতে পারবে, তারপর সে কামাই করবে? আবার চিটিংয়ের ডিসি দেখলাম 26 কোটি না জানি, পত্রিকায় দেখছি, এটা আমি জানি না বাস্তবতা। কোশ্চেনটা সেই আমলারা বসে আছে যে আমলারা এই দেশের নিপীড়নের হোতা,
গণতন্ত্র ধ্বংসের হতা, আয়না ঘরের সৃষ্টি করার হতা, এই দেশে মানুষকে টর্চার সেলে নেওয়ার হতা, সেই আমলারা প্রফেসর ইউনূস সাহেব বসে কিন্তু কাজ করতে পারেন না। এবং সেই আমলাদের নিয়ে আপনি কাজ করলে আগাবেন কি? কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভাইজারও আছে অসহায়, করতে পারে না। আবার কিছু কিছু অ্যাডভাইজার অতি উৎসাহী, তারা করে, তাদের সম্পর্কে পত্রপত্রিকা এখন আসা শুরু করেছে। তারপর এই নানান জাতীয় কার্যক্রম। আবার কিছু মানুষ যেমন এনসিপি এমনভাবে হঠাৎ করে বাবেল হয় না, বাবেলের মতন ফুলে উঠলো, মানুষ বাবারে বাবা এনসিপি। আমি এইটা ঠিকমতো আপনার কাছে বলেছি বা আরও অনেক জায়গায় বলেছি যে এটা হচ্ছে ম্যাটার অফ টাইম, একটা সময়ের ব্যাপার। কেন? 4টা সমস্যায় তারা জড়িয়ে যাবে। 1 নম্বর সমস্যা হলো অর্থবিত্তের কারণে, কারণ এরা তো অর্থবিত্ত কিছু দেখে নেয়। তাদের ক্ষমতা যে কী এবং ক্ষমতাটা খাটাইলে যে কী হতে পারে সেটা তো বুঝতে পারবে না। এটা বুঝতে বুঝতে যে সময়টা যাবে সেই সময়টা তারা লেজে গোবরে করে ফেলবে। এটা আমি আপনার এখানে বলে গেছি। তারা অর্থবিত্তের পিছনে, এখন যত ট্রান্সফার পোস্টিং সব অর্থবিত্ত দিয়ে তাদের হাত দিয়ে হয়। মানে এনসিপি আমি করি না, নিশ্চয়ই ভালো লোক আছে, বাট তারা যে একটা পরিস্থিতি তৈরি করেছিল, যেন আপনি ধরেন 69 সালের গণ আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু ক্ষমতা পেয়েছে, এরশাদের পতনের পরে ছাত্ররা কিন্তু ক্ষমতা পেয়েছে, এরকম বসে পড়ছে ক্ষমতায়। বসে পড়ে করছে যে দে ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং। এই যে ডু আনডু যে করতে পারে সেই ধারণাটা তাদের মধ্যে তৈরি হয়েছে, তারা এই ট্র্যাপে পড়েছে। আর একটা ফোরকাস্ট করবো আজকে, এটা আপনি মনে রাখবেন, আপনি কাজে লাগবে। এটা আর কি করে গেলাম 1 বছর পরে দেখবেন এটা কাজে লাগবে। সেকেন্ড হলো এই ট্রান্সফার পোস্টিং করে সহজলভ্য মানি, এই সহজলভ্য মানার কারণে আর একটা সেন্ট হলো এইগুলো সবাই হানি ট্র্যাপের শিকার হবে। আপনি দেখেন পত্রপত্রিকা হানি ট্র্যাপের শিকার। 3 নম্বর হবে যে কাজটা করতে চাই সেটা হলো যেটা আমি ধারণা, মানে তখন বলছি আমি এইখানে 3টে মাত্র বলছি, এদের ঘিরে, এদের বলাই ঘিরে একটা দালাল শ্রেণী তৈরি হবে। এই দালাল শ্রেণীটাই মোটামুটি মূলত এই অ্যাডভাইজারদের গভর্ন করবে, রুল করবে। দালাল শ্রেণীটা একটা জিনিস কুক করে নিয়ে যাবে, সেই কুক করা জিনিসটা অ্যাডভাইজাররা খাবে, অ্যাডভাইজার না বুঝেই খাবে, এটা তার দোষের জন্য খাবে না, সেই অভিজ্ঞতার জন্য সে খাবে। এই খাবার পরে এখন পরিস্থিতি সেইখানে এসে দাঁড়িয়েছে, যে বাবলাপ হয়েছিল সে বাবলাটা একেবারেই নাই প্রায় বলতে পারে। আর এনসিপি এখন পরিস্থিতি যা তা আপনারা সবাই জানেন, আমি আর কিছু বলতে চাই না, আই ডোন্ট লাইক টু সে। বাট আমি যেটা ফোর্সই করি সেটা হলো এদের সকল সম্পদ নিয়ে তারা গলার কাটা হয়ে দাঁড়াবে, সকলেরই, অলমোস্ট সকলেরই। তারা অনেক বড় বড় কথা বলছে না, অনেক বড় বড় আবার চিৎকার দিয়ে কান্না করতে হবে তাদের কিছুদিন পরেই। এটা করতে হবে যেন এই যে দুদকের কারণে করা লাগবে, জাতীয় কারণে করা লাগবে, এই সামাল দেওয়ার বুদ্ধিও তাদের নাই। মানে কোনো কার্যক্রমই যেটা তারা করে যে সামাল দিতে পারবে এই দেশটাকে, সেরকম পরিস্থিতি নেই। ফলে অ্যাডমিনিস্ট্রেশনটা কলাপস করেছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করে যে কাজটা দিয়ে দেশের উন্নয়ন হতে পারতো, বা দেশের রিয়াল সেন্সে যে প্রোগ্রামটা হতে পারতো সেই প্রোগ্রামটা হয়নি। আর এইটাকে 2 বছর তারা টানছে, কষ্ট করে হলো টানছে। উনি যেটা বলছে দেয়ালে মানুষের পিঠে গেছে, আমরা গণতন্ত্র চাই, কাজে গণতন্ত্র দিতে গিয়ে আর দেরি করার কোনো অবকাশ এই গভর্নমেন্টের নাই। পারলে উনি আগায় নিয়ে এসে ডিসেম্বরের নির্বাচনটা দেখ, এটা আমার বক্তব্য বলতে চাই। বাট ফেব্রুয়ারি শুড বি দ্য লাস্ট টাইম, এরপরে 1 সেকেন্ডও দেরি করা এই দেশ এফোর্ড করে না, করতেই পারে না। মঞ্জুর ইসলাম। হ্যাঁ, আমি একমত, আমি তো সেটা বললামই, কিন্তু আমি মনিবের সাথে আরেকটা জিনিস অ্যাড করি, যেটা হলো এই গভর্নমেন্টের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে, আপনি কিছু ভুলের কথা আপনি বলছেন, সবচেয়ে বড় ভুল হয়েছে বিপ্লবীদের ক্ষমতার ভাগ দেওয়া। এটা হলো সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুল হয়েছে আমাদের নেপালে যে ঘটনাটা ঘটলো, ওইখানে তো একই বিপ্লব হয়েছে, জেএনজি বিপ্লবী তো হয়েছে। আপনি কি করতে চান? সবচেয়ে ধ্বংসাত্মক যে কাজটা হয়েছে ক্ষমতার ভাগ দেওয়ার পরে ছেলেপেলেরা লেখাপড়াই বন্ধ করে দিয়েছে, দেশ থেকে এডুকেশন শেষ হয়ে গেছে। তো এই নেপালের এখন পর্যন্ত মাত্র তিনজন মন্ত্রী, মাত্র 3জন মন্ত্রী দিয়ে নেপাল গভর্নমেন্ট ফর্ম করে নির্বাচনের ডেট দিয়ে দিছে। আর আমরা 1 বছর সময়ের মধ্যে আমরা নির্বাচন খেলা খেলবো, মাঠ তৈরি করতে হবে, মাঠ এইভাবে তৈরি করতে হবে, মাঠে এইভাবে ওইদিকে পতাকা থাকবে, ওইদিকে গোলবার থাকবে, কিন্তু খেলাটা কবে হবে আমরা বলতেছি না। কিন্তু নেপাল কিন্তু ডেট দিয়ে দিছে। এই যে প্রথম যে ভুলটা, যে এই যে বিপ্লবীদের ক্ষমতার ভাগ দেওয়া, এই ভাগটা দেওয়ার ফলে বিপ্লবীরা, যেটা আমি আগেও বলেছি, যে বিপ্লবীরা মনে করলো আরে ক্ষমতার চেয়ারটা তো খুব তুলতুলা, খুব নরম, খুব আরাম লাগে, এখানে বসতে তো অনেক কিছু পাওয়া যায়, আমরা তো ভুল করছি, আমাদেরকে 2টা দিছে, আমরা চাইলে তো আরও 10টা পাইতাম। তারপরে আবার আলোচনা যে না 10টা কেন, আমরা ইচ্ছা করলে তো প্রফেসর ইউনূস লাগতো না, আমরাই তো গভর্নমেন্ট চালাইতে পারতাম, আমরা তো ভুল করে ফেলছি। এখন বিপ্লবীদের মধ্যে এই খেলাধুলা, এই আওয়াজ চলতেছে। এখন তারা ভুল করছে না শুদ্ধ করছে, এটা প্রফেসর ইউনূস বুঝতে পারবে কিছুদিন পরে, যখন প্রফেসর ইউনূসকে তারা দাঁড়িয়ে
এরকম মুখের উপর চোখের উপর আঙ্গুল তুলে বলবে যে আপনার জন্য আমরা শেষ হয়ে গেলাম। এখন তো বলে তারা, কিছু তো বলছে তারা। সেই সময়টা খুব দূরে না। আমাদের সামনে আমরা যখন ছাত্র, তখন আমরা দেখলাম যে 90-এর গণ আন্দোলন হলো, আমানুল্লাহ আমান ছাত্র নেতৃত্ব দিলেন। সে আমানুল্লাহ আমান কি কখনো শাহাবুদ্দিন সাহেবকে ডেকেছে যে আমান তুমি নেতৃত্ব দিয়েছো, তুমি আসো একটা অ্যাডভাইজার হও? তিনি তো সেটা বলেননি। কিন্তু আমরা আমাদের অ্যাডভাইজাররা, আমাদের এখনকার যে অ্যাডভাইজাররা, আমি মনে করব যে এই অ্যাডভাইজাররা আমাদের একটা জেনারেশন ধ্বংস করে দিয়েছে। এই জেনারেশন ধ্বংস করার জন্য ভবিষ্যতে তাদেরকে জবাবদিহি করতে হবে। মনিভাই যেটা বললেন যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, ছেলেমেয়েরা লেখাপড়া কেন করবে? তারা তো গার্জিয়ানকে বলে যে তোমরা কি আমাদের চেয়ে বেশি বুঝো, আমরা এটা সরকার ফেলে দিয়েছি, আমরা দেশ স্বাধীন করে ফেলছি। তো যখন সরকার ফেলে দিয়েছি, স্বাধীন করে ফেলছি, এরকম একটা অবস্থার মধ্যে ছেলেমেয়েরা কেন ক্লাসে যাবে? আর এনসিবির কথা বলছেন, আমি এর আগেও বলেছি, এনসিবির জাসদের যে অবস্থা হয়েছিল এনসিবির একই অবস্থা হবে। আমি একটু ইন্টারভিউ আপনাকে শেয়ার করি। এটুকু জাসদের এক ধরনের অবস্থা ছিল, তারা কিন্তু গভর্নমেন্ট শেয়ার করে নাই। তারা কিন্তু গভর্নমেন্ট মানে তারা একটা দল তৈরি করছে অনেক পরে এসে, এবং অনেক প্রতিবাদী ছিল, এবং তারা এই দেশের বিলিয়ন মানুষগুলো কিন্তু জাসদের সাথে যোগদান করেছিল। যোগদান করে তারা কিন্তু একটা কাইন্ড অফ ফর্ম গভর্নমেন্টের একটা রূপরেখা দিয়েছিল, আমরা একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র চাই বা সামথিং লাইক দ্যাট। সমাজতন্ত্র ইচ্ছেন বৈজ্ঞানিক। তারপর তারা সেখানে গেছে, তারা 8টা সংসদীয় আসন নিয়ে তারা পার্লামেন্টে বসছিল, একবারই বসছিল, 8 জন ছিল যতটুকু আমার মনে পড়ে। তো তারপরে তারা প্রমিসিভ ছিল, মানে মানুষের কাছে এরকম ছিল যে জাসদের একটা সময় যে ফিউচারটা সেটা হলো যদি তারা ভাগ না হয় বা সব বেরিয়ে ঠিক থাকে, তাহলে বা জাসদ একটা গভর্নমেন্টও করতে পারে, এরকম একটা পরিস্থিতি ছিল তখন। আর এরা তো এইরকম পর্যায়ে যায় নাই। তারা আন্দোলনটা করেছে, কিসের উপর আন্দোলন করেছে? পানি অনেক গরম ছিল, বাষ্প হওয়ার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা না 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পটা হবে, সেই তাপমাত্রাটা তৈরি করে দিয়েছে মানে বিএনপি। করার পরে সেখানে বাষ্প হওয়ার পরে মনে করছে যে এইটা সবটাই তারা করে। তাদের আন্দোলনটা ছিল বৈষম্য মুক্ত চাকরি। বৈষম্য মুক্ত চাকরি চাইতে গিয়ে আমি তো মন্ত্রী হয়ে গেলাম। কোথায় করবো চাকরি, কোথায় বললাম আমি মন্ত্রী হয়ে গেলাম। তো মন্ত্রী হওয়ার পরে তো আমার চাকরির দরকার নেই। আমি জাসদের কথা এই জন্য বলছি, হ্যাঁ জাসদের জাসদ অনেকদিন বাংলাদেশের পলিটিক্সে রিলেভেন্ট ছিল, কিন্তু তারা যে সময়টা পেয়েছে এই সময়টা তো তাদের ধৈর্য তো নাই। তারা যেহেতু ক্ষমতার ভাগে চলে গেছে, সুতরাং তাদের ধৈর্য নাই। তারা যদি এই গভর্নমেন্টের মধ্যে না ঢুকে, ক্ষমতার মধ্যে না ঢুকে যদি তারা ক্ষমতার বাইরে থাকতো একটা পাওয়ার ফোর্স হিসাবে, আজকে তাদের যে দলটা, মানুষ বলতো তোমরা দল করো, জনগণ বলতো তোমরা দল করো, সরকার একটা চাপের মধ্যে থাকতো। এখন তো সরকার চাপের মধ্যে নাই। এখন সরকারের মধ্যে যে বাচ্চাদেরকে যেরকম ললিপপ ধরাই দেয়, এখন প্রফেসর ইউনূস সাহেবের কাছে যখন বিপ্লবীরা যায় তখন একটা করে ললিপপ ধরাই দেয়, তো নাচতে নাচতে চলে আসে। এখন অবস্থা তো এরকম হয়ে গেছে। 2 দিন পরে যখন দেখা যাবে ললিপপের কাজ হবে না, তখন প্রফেসর ইউনূসের হাতে ললিপপটা তারা ধরাই দিয়ে বলবে যে এই ললিপপটা এখন আপনার জন্য। ওই পরিস্থিতি খুব বেশি দূর না, খুব তাড়াতাড়ি হবে। যদি এই পরিস্থিতিতে আমরা অর্জন করতে না চাই বা এর মুখোমুখি করতে না চাই, এনিহাউ যে কোনো বিভেদ ভুলে নির্বাচনে যেতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই যে এই না হলে নির্বাচনে যাব না, এই না হলে। এখন তো বলা হচ্ছে যে শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচন হতেই দিবে না, হতেই দিবে না। পিয়ান না হলে জামাত নির্বাচনে যাবে না, ইসলামী আন্দোলনের এক দাবি। তো এগুলো আপনি কিভাবে মীমাংসা করবেন? মীমাংসাটা এই জন্যই, নাকি ওই যে আসন ভাগাভাগি করে বিএনপি 300 মধ্যে নিজেরা কিছু নিল, জামাতকে কিছু দিল, এনসিপি কে কিছু দিল, অন্যান্যদের দিয়ে এটা মোটামুটি, তাহলে তো আমার মনে হয় নির্বাচন ছাড়াও এটা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা নতুন ফর্মুলা বের করতে পারেন যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং আওয়ামী লীগকে আমরা স্থায়ীভাবে। জনগণকে ভোটের তো আমরা, জনগণ তো লাগে না। আর নির্বাচন করতে তো অনেক টাকার ব্যাপার, টাকাটাও বাঁচলো, সামনে আমার বাজেটে ওই টাকাটা কাজে লাগবে, এই টাকাটা দিয়ে আমি কর্মসংস্থান করতে পারলাম। প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে একটু ভাগবাটোরা করে ওইখানে একটু খানাপিনা করে আপনারা ঘোষণা করে দিলেন কে কয়টা সিট পাবেন, তারপরে দায়িত্ব দিয়ে দেন যে এক্স দল এতটা পাবে, ওয়াই দল এতটা পাবে, তারা নিজেরা নাম ঘোষণা করে দেখ। এরকম ফর্মুলা যদি হয়
তো বাংলাদেশের অবস্থাটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ সকালে যাকে মাথায় নেয় বিকেল হওয়ার আগে আগে কিন্তু তাকে মাথা থেকে ফেলে দেয়। বন্ধু, আপনি কি মনে করেন কিনা যে এই ট্র্যাপের মধ্যে বিএনপিও আছে, বা বিএনপিও আস্তে 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 একটু কম্প্রোমাইজ করতে করতে, বা তার এক ধরনের সমর্থনও গত এক বছরে কিছুটা বিএনপিকে কম্প্রোমাইজ করতে হবে, বিএনপিকে কম্প্রোমাইজ করতে হবে এই জন্য, কারণ বিএনপি চায় যেভাবেই হোক নির্বাচনটা হোক। কারণ যে আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ের মধ্যে যেভাবেই হোক নির্বাচন হোক, এবং যেরকম যেন তেন প্রকার একটা নির্বাচন হতে হবে। এখন নির্বাচনটা কিন্তু যেন তেন প্রকারেই হতে পারে, কারণ যেহেতু ভাগ বাটোয়ারার কথাটা আসতেছে, নির্বাচনটা কিন্তু যেন তেন প্রক্রিয়াই হবে। কারণ তাহলে দেশ কি পেল আর বিএনপি কি অর্জন করবে? বিএনপির অর্জনটা হলো, আপনি সাম্প্রতিক সময়ে দেখেন যে অনেকবার বিএনপির পায়ে কিন্তু পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা হয়েছে। আমি বিএনপিকে ধন্যবাদ দিই যে অন্তত ঝগড়াটা করে নাই। ঝগড়াটা যদি করতো, তারা যেটা চাইতো, যেটা চেয়েছিল সেটাই কিন্তু হতো। এখন বিএনপিকে কম্প্রোমাইজ করতে এই জন্য যে ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো বিএনপিকে করতে হবে নির্বাচনে করতে হলে। তার মানে বিএনপির আর সেই শক্তি আসলে নেই আগে। বিএনপি এই মুহূর্তে যে ডাকসু নির্বাচনের পরে সেটা অনেকখানি প্রমাণিত হয়েছে। ডাকসু নির্বাচনের পরে বিএনপির মধ্যে একটা, আমি মনে করব যে শিবিরের এই দুইটা নির্বাচনে জিতে যাওয়ার পরে বিএনপির জন্য একটা সতর্ক সংকেত তারা দিয়েছে যে বিএনপি যেই কাজগুলো করা দরকার ছিল করে নাই, যেই সতর্কতা অবলম্বন করা দরকার ছিল করে নাই। ডাকসু নির্বাচনের আপনি ভালো পয়েন্ট দিয়েছেন। এই দুইটা নির্বাচনে যতটা না নির্বাচনে প্রকাশ্য হয়েছে তার চেয়ে বেশি ডিজিটাল হয়েছে। ডিজিটালের এই যে মানে যে প্রচারণা, যেই প্র্যাকটিস এবং যেই ব্যাপক মেলাইন করা একজন আরেকজনকে, এইটা কিন্তু বিএনপি এবং ছাত্রদল যারা ডাকসুতে নির্বাচিত শিবিরের কাছে তারা শিশু, এবং এই কাজটা কিন্তু বিএনপির জাতীয় নির্বাচনে মোকাবেলা করতে হবে। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্য মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত বিএনপি প্রস্তুতি আছে, আমি জানি না মনি ভাই ভালো বলতে পারবে, তবে সেই প্রস্তুতির জায়গাটায় খুবই দুর্বল বলে আমার মনে হচ্ছে। কারণ এখন পর্যন্ত প্ল্যাটফর্মগুলো দেখলেই বোঝা যায় যে বিএনপির অবস্থাটা কি। নুরুল ইসলাম মনি, দুইটা বিষয়, সেটা হলো যেমন ধরুন অনেকগুলো বিষয় তো থাকে। আমরা যদি দেখি, একটা কথা হলো বিএনপি ছেড়ে দেবে কি ধরবে, এটা না। পোলারাইজেশন পলিটিক্সে থাকবেই, এটা হয়, সবসময় হতে পারে, ইলেকশনের আগে হতে পারে, ইলেকশনের পরেও হতে পারে, এটা হয় সাধারণত। কী পোলারাইজেশন হবে সেটা আমি জানি না, আর অন্য বাট থিং ইজ দেয়ার যে যারা ওরা বলে যে এইটা না হলে ওইটা হতে দেবো না, এই লোকেরা যেমন ধরুন এটা একটা রিটোরিক পলিটিক্সে থাকে যে আমি এইটা হলে হতে দেবো না। আমি আমার নিজেরই একটা লেখা আছে, 1,17,000 ভোট পেয়েছে 54টা, মানে আপনার 161টা আসনে নির্বাচন করে, 161টা আসন নির্বাচন করেছে। আর মানে কামাল হোসেনের নেতৃত্বে এবং রাশেদ খান মেনন, হাসানুল্লাহ গিনু, এইসব বাঘা দিলীপ বিশ্বাস, তারপরে দিলীপ বড়ুয়া, তারপরে বিমল বিশ্বাস, এই সবাই মিলে এরকম নির্বাচন করছে। 52 ছিল, এরা মিলে 1,17,000 ভোট পেয়েছে 161টা আসনে। আমার নিজেরই লেখা আছে একটা জায়গায়। আর সেখানে বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ওনার নিজের আসনে 2,04,000 ভোটের ব্যবধানে পাশ করেছেন। ভোটের ব্যবধান হলো 2,04,000 সেকেন্ড পার্সন থেকে। আর 161টা আসনে এরা সবাই মিলে ভোট পেয়েছে 1,17,000। এখন এই যে বলছেন না যে দেশে 55টা পার্টি, 30টা পার্টির সাথে কথা বলছে, এটা একটা পয়েন্ট। মানে এটা হলো প্রলম্বিত করার একটা কৌশল। আমি এইটুকু বলেই আমি থামতে চাই। প্রলম্বিত করেছেন, আপনারা লম্বা সময় থাকছেন, লম্বা সময় থাকার পরে এইটা যে কাটা হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিছুটা। আর দ্বিতীয়ত হলো যে এটা হলে এটা হবে না। যেমন এই আমাদের দেশে আপনারা শুনছেন কিনা আপনার মনে থাকতে পারে, নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি যদি প্রত্যেকে বলে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন চাইলো আগে, একটা সরকার রিপ্লেস হবে স্থানীয় সরকার দিয়ে। এই বুদ্ধিটুকুও তাদের ছিল না। কোন কারণে তারা বলছে সরকার স্থানীয় সরকার কথা, এই প্রথম বলছে না হলে আমরা নির্বাচন করবো না। এরপর বলছে গণপরিষদ না হলে নির্বাচন করবো না, আপনার মনে আছে? সেই গণপরিষদ না, তারপর বলছে সংবিধান ভাঙি চুরে নতুন করে লিখতে হবে, কোনো অ্যামেন্ডমেন্টের ধার কাছে না, সেটাও গেছে। এরপর বলছে পিয়ারের কথা, তারপর এই সময় পিয়ারের কথা, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আচ্ছা, পিয়ার সনদের কথা গেছে, সেই পিয়ার আবার ধামাচাপা পড়ছে, তখন আসছে জুলাই সনদের আইন ভিত্তিতে। জুলাই সনদের আগে আসছে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না।
আপনার মনে আছে নিশ্চয়ই, বিচার সংস্কার এবং তারপর হলো শেখ হাসিনার বিচার, সংস্কার না বিচার, বিচার আগে আসলো সংস্কার, তারপর আসলো বিচার, তারপর আসলো জুলাই সনদের ভিত্তি। জুলাই সনদের ভিত্তিতে এখন ফাইনালি এসে দাঁড়াইছে আবার পিয়ারে। এই ফাইনালি এই অসুখ তো অনেক, মাথা থেকে শুরু করে পাপ হতে যায়, পাপ থেকে মাথা থেকে যায়। কাজেই নানান কথা নানান সময় বলতে পারে। আচ্ছা ধরুন আমাদের দেশে একটা বেশ বড় দল পিয়ার চায়, তারা পিয়ারের কথা বলে, আর পিয়ার না নির্বাচন করে, তারা ক্যান্ডিডেট সেট করে মাঠে নামাই দিচ্ছে আরও 3 মাস আগে। এটা কেমন কথা? এটা ডাবল স্ট্যান্ডার্ড। এদিকে পিয়ার চায়, এদিকে আবার ক্যান্ডিডেট মাঠে নামাই চায়, আবার এদিকে কোনটায় সুবিধা হবে, খাইলে সুবিধা, মাথায় গাছে উঠলে সুবিধা হবে না গাছের তলা খাইলে সুবিধা হবে, দে আর থিঙ্কিং অফ ইট। কোশ্চেন হলো এরকমের যে আপনি এই যে ডাকসু নির্বাচন করলেন না, এবং এটা একটা ইয়েস রাইটলি হিয়াজ মানে কী বলে পয়েন্টেড আউট দ্যাট এটা এই যে ইটস এ সতর্ক সংকেত, এবং এটা বিএনপির জন্য, বিএনপি শুড টেক কেয়ার অফ ইট, এবং এটা বিএনপির প্রস্তুতি কী আছে। ইয়েস, বিএনপি এটা প্রস্তুতি নেওয়ার একটা মেসেজ এটা থেকে নিশ্চয়ই পাইছে বলে আমি মনে করি। তবে থিং ইজ দেয়ার যে ডাকসু নির্বাচন যে বলছেন যা হয়েছে প্রকাশ্যে, অপ্রকাশ্যে ডিজিটালাইজেশনের মাধ্যমে, ডিজিটাল পদ্ধতিতে অপ্রকাশ্যে অনেক কিছু হয়েছে। যেমন ধরেন একজন প্রফেসর বলেছেন যে আমরা ভোটার ব্যালট পেপার ছাপিয়েছি অন্য জায়গায়, কিন্তু ব্যালট পেপার ছাপা হয়েছে নীলক্ষেতে, এবং নীলক্ষেতের সেই লোকেরা তারা বলছে আমাদের এখানে ব্যালট পেপার, তাদের কাছে ব্যালট পেপার আছে। এই ডাকসু নির্বাচন নীলক্ষেতে কোথায় ব্যালট পেপার হয়েছে, জাকসুতে যা হয়েছে তা তো দেখছেন। এই যে পরিস্থিতি হয়েছে এগুলা হলো ডিজিটাল কার্যক্রম, এবং কীরকম হইতে পারে এটা একটা ভালো টেস্ট হয়েছে। ডাকসু নির্বাচনে পাশ করা ফেল করার সাথে, মান্না সাহেব তো ডাকসু নির্বাচনে 2বার ভিপি হয়েছেন, আখতারুজ্জামান ভিপি হয়েছেন ডাকসু নির্বাচনে, তারা দল হয় নাই, কিছুই হয় নাই, আলটিমেটলি কিছু হয় নাই। আবার এই এনসিপি বিরাট একটা বাবেল্লাপ হয়েছে, এনসিপির কীভাবে হয়েছে দেখছেন। এই ডাকসু নির্বাচনে এটা একটা বিরাট সতর সঙ্গে অবশ্যই বলবো, এবং এর থেকে আবার মনে হয় হয়তো আপনি যদি বলেন এটা ডিক্লিনেশন হইতে পারে তাদের, আমি হবে কিনা আমি জানি না, আমি আই ডোন্ট নো, বাট আমি মনে করি এটা একটা সতর্ক সংকেত, এবং কীভাবে ডিজিটালি একটা দেশের ক্ষতি করা যেতে পারে তার একটা পদ্ধতি, এটা রিহার্সাল হয়েছে, রিহার্সালটা আমরা দেখেছি, যাতে রিহার্সাল আর ভবিষ্যতে না হতে পারে তার জন্য বিএনপি চেষ্টা করবে, নিশ্চয়ই চেষ্টা করবে। আর ডাকসু নির্বাচনে ভিপি হইলে বা ডাকসুতে ভিপি হইলেই যে দেশে বিরাট পরিবর্তন করা যায় বা বেশি অনেক কিছু করা যায়, অথবা খুব বাবেলডাপ হইলেও যে কিছু করা যায় তার প্রকৃষ্ট প্রমাণ এনসিপি, এগুলো বুঝতে হবে। আর 3 নম্বর হলো যে তারা এখন বলে যে পিয়ার পদ্ধতি নির্বাচন, আচ্ছা ফাইন, আপনারা যে নির্বাচন হইতে দিবেন না, ডাকসুতে আপনারা এত বড় জিতা জিতলেন, জাকসুতে এত বড় জিতে জিতেন, এত বড় কনফিডেন্ট আপনারা নির্বাচন যাচ্ছেন না কেন? এত বড় কনফিডেন্ট এখন কারা জিততো? এনসিপি, যারা জিতে তারাই তো বলতেছে এখন পিয়ার চাই, শিবির জিতেছে, হ্যাঁ তারাই তো বলে এখন পিয়ার চাই। তো পিয়ার চাইন আপনারা ডাকসুতে জিতে, আপনাদের তো বোঝা উচিত যে আপনাদের মানুষের মধ্যে ভিত্তি অনেক শক্ত এবং কনফিডেন্ট, আপনারা যান সেখানে নির্বাচন করেন না কেন? নির্বাচনে আপনারা বাধা দিচ্ছেন কেন, বাধা করছেন কেন? কাজেই এগুলা একটা সময় হইতেই থাকে, এগুলো আলোচনা হতে থাকে, কখন কি হবে নোবডি বলা মুশকিল। হ্যাঁ, তবে এইটা মনে রাখতে হবে, যেটা বলতে চাই সেটা হলো মূল কথা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 2টা কান্ট্রি, একটা জাপান এবং জার্মান, যারা মূলত এই শক্তি ছিল অক্ষ শক্তি, এই অক্ষ শক্তির মূল 2 শক্তি একবারে ধ্বংস হয়েছিল, এবং কারেক্ট নেতৃত্বে আবার ওই 2 শক্তি পৃথিবীতে আবার এসে দাঁড়িয়েছে। $400 বিলিয়ন দিয়ে ইউরোপকে স্যালভেজ করেছে জার্মানি, আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হলো জাপান। বাংলাদেশের মতো একটা দেশ, কিছু সামান্য মানুষ, এবং 80% ল্যান্ড হলো পাহাড় পর্বত, 20% ল্যান্ডে তারা বসবাস করে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়েছে। এটা হলো প্রথম হলো নেতৃত্ব, আর 2 নম্বর হলো সেই রকমের মানে এডুকেশন, আর সেই রকমের পরিস্থিতি তৈরি করা যে দেশকে সামনে নিয়ে যাবে। আমাদের দেশকে একটা কথা, এটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে দেশকে যদি না বাঁচাই তাহলে কিন্তু প্রজন্মের কাছে আমরা জবাবদিহি হইলাম, কিন্তু প্রজন্ম শেষ হয়ে গেল। এই দেশকে স্বাধীন রাখার দায়িত্ব সকলের, এবং দেশকে ভালো রাখার দায়িত্ব সকলের। এটা আমি ধরেন আমি এই পৃথিবীতে থাকবো না, একটা সময় একটা প্রজন্ম আসবে পৃথিবীতে, একটা তারা স্বাধীন দেশ চায়, একটা তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ চায়। একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ না হলে, যেমন কয়েকজন বেকারি মিলা একটা টাইরান্ট হাসিনাকে সরিয়েছে, সেই বেকারে তো আমারও সরাতে পারে। আমি বেকারদের অ্যাড্রেস করার জন্য আমাদের নেতা রাইটলি তারিক সাহেব পয়েন্ট আউট করেছেন যে আমরা এই দেশের মানুষকে, হিউম্যান বিইংকে হিউম্যান রিসোর্স তৈরি করব, এবং এডুকেটেড, হাফ এডুকেটেড, ইলিটারেট আমরা সেগ্রিগেট করে আমরা অ্যাড্রেস করবো কীভাবে এই দেশের মানুষের অন্তত 2 থেকে 3 কোটি 5 কোটি মানুষকে কর্মক্ষম করা যায়, এবং তারা স্ব ক্ষেত্রে যেন কন্ট্রিবিউট করতে পারে, আইদার বিদেশে অথবা দেশে, এবং বিদেশে যাতে তারা কাজ করে
নিজে মানে কাজ করে বিদেশের অর্থনীতিতে হাত দিতে পারে এবং দেশকে বিল্ড আপ করতে পারে, সে কাজে আমাদের নেতা রাইটটি পয়েন্ট আউট করছেন। আপনি জিজ্ঞেস করুন আর অনেক দলের কাছে, জিজ্ঞেস করে দেখেন একটা কোনো পয়েন্ট তাদের কাছে নেই, কোনো ইয়ে নেই। একত্রিত ধর্মের মধ্যে অনেক কথা আছে, আমি সেসব কথা বলতেন। এই যে একটা ইম্পর্টেন্ট কথা বলছে ফর দ্য পিপল, কারণ একটা জিনিস হলো সর্বশেষ আমি এই যে আপনার সাথে কথা বললাম, আমার কিন্তু রাত্রে খেতে হবে, কালকে সকালে নাস্তা খেতে হবে, আমার নাস্তার পয়সা, রাতে খাবারের পয়সা, ঘুমাবার জায়গা এগুলো কিন্তু নিশ্চিত হতে হবে। এটা নিশ্চিত না করা পর্যন্ত সমাজে কমোশন থাকবেই, এটা স্ট্রাগলিং একটা সিচুয়েশন থাকবে। কাজে সমাজকে আমরা যদি পরিবর্তন ঘটাতে চাই, এইসব জায়গায় অ্যাড্রেস না করলে কিন্তু বিরাট অসুবিধা। মিস্টার ইসলাম, আমি জাস্ট আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে আপনি সামনের দিনগুলোতে বেস্ট পসিবল সিনারিও কি দেখেন, আর ওয়ার্স্ট সিনারিও কি আপনার চোখে? বেস্ট সিনারি হলো নির্বাচনে যাওয়া, এর বিকল্প নেই। না, যাওয়া তো হচ্ছে যাওয়া না যাওয়ার কথা, আপনি কি দেখেন, মানে কি হচ্ছে বেস্ট সিনারিওটা কি, আর খারাপ সিনারিওটা কি সবচেয়ে? বেস্ট সিনারিওটা হলো আমার দেখতে ভালো লাগবে যদি সবাই মিলে নির্বাচনে যাই। এটা হলো আমাদের দেশের জন্য ভালো হবে, যে আমরা সবাই মিলে আমরা নির্বাচনতে যাব। এটা দেখতে আমার কাছে ভালো লাগবে যে আমরা এত রক্তের পরে, এত কিছুর পরে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, এবং সহনশীলভাবে যে নির্বাচিত হবে তাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি। আমার দেশের অভাব অনটন সমস্যা যা আছে আমরা পার্লামেন্টে আলোচনা করব, সেটা মিলে সবাই মিলে দেশটা আমরা গড়ে তুলব। আর ওয়ার্স্ট যেটা বলতে চাচ্ছেন, সেই সম্ভাবনা আপনি দেখেন? সেই সম্ভাবনা, আমি আশাবাদী মানুষ, আমি দেখতে চাই, আমি দেখতে চাই যে এরকম একটা বিষয়। তবে এই জায়গায় আমি দেখতে চাইলেই তো হবে না, আমার মধ্যে আবার কনফিউশনও কাজ করে যে এখনকার আমাদের যাদেরকে উপর ভরসা করে আমরা রাজনৈতিক নেতাদের সাথে ভরসা করে আমরা দেশটা চালানোর চিন্তা করতেছি, তারা নিজেরাই তো নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই, নিজেরা একজন আরেকজনকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসে না, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা এবং পারস্পরিক সহনশীল জায়গাটা তাদের নিজেদের মধ্যেই নাই। তো যারা আমাদেরকে চালাবে, যারা আমার আইডল, তারা যদি আমার কাছে সেই আইডলের জায়গাটার মধ্যে না থাকতে পারে, আমি দেশের মানুষ, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আমি তো অসহায়ের মতো একটা অবস্থা। এই যে আমাদের সমসাময়িক সময়ের মধ্যে মনিভাই যেটা বলছেন যে অনেকেই এরকম করেছে, সমসাময়িক সময়ের মধ্যে একই কাছাকাছি সময়ের মধ্যে আমার ভিয়েতনাম দেশ স্বাধীন হয়েছে। ভিয়েতনামের এই স্বাধীনতার পরে ভিয়েতনামের অর্থনীতি কোথায়, ভিয়েতনামের মানুষের রাজনৈতিক অবস্থা কি, ভিয়েতনামের মানুষের পার ক্যাপিটা ইনকাম কত, আমার অবস্থাটা কি? ওয়ার্স্ট সিনারিও বলেন? ওয়ার্স্ট সিনারিটি হলো যদি রাজনৈতিক দলগুলার সমন্বয়ের মধ্যে না এসে নির্বাচন বানচাল করার চেষ্টা অথবা বিলম্বিত করার যদি চেষ্টা করে, ওয়ার্স্ট সিনারিও হলো জনগণ তাদেরকে ডিম মারবে। দিস ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও। কারণ প্রবাসীরা যারা চলে গেছে তারা তো আমরা তাদেরকে ফেসিস্ট বলি, ফেসিস্টরা তো চলে গেছে, ফেসিস্টরা তার কমফোর্ট জোনে সে এই ডিম মারবেই। কিন্তু আমার জনগণ, এই দেশের জনগণ যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মানুষের কর্মসংস্থান নাই, ব্যবসায়ীদের ব্যবসা নাই, ব্যাংকগুলা লুট হয়ে গেছে, 5,000 টাকাও কিন্তু কোনো ব্যাংক দিতে পারছে না। এরকম অবস্থা কতদিন কন্টিনিউ করবে মানুষ? ধৈর্যের তো একটা সীমা আছে। যদি এই ধৈর্যের সীমা ভেঙে যায়, তো রাস্তাঘাটে যারা এই পতাকা নিয়ে গাড়িতে যাবে বা রাজনৈতিক দলের নেতারা যারা শোডাউন করে দিয়ে যাবে, পাশের দোকান থেকে তাদের উপর যে ডিম মারবে না, এর কোনো গ্যারান্টি নাই। ডিম মারা কনফার্ম যদি নির্বাচনটা না হয়। এটা হলো আমার। আমাকে কি জিজ্ঞেস করছেন আর কি উত্তর দেবো? দেখি কি আর ওইটাই বলেন না, শুনি আপনি। আমরা সাংবাদিকের মুখে শুনলাম, আপনি পলিটিশিয়ানের মুখে শুনলাম। মানে কথা হলো যে আমরা তো আশাবাদী, আশা করতেই পারি। ওয়াসিনেরও দেখি, সেটা হলো এই বেস্টটা তো দেখি যে একটা দেশ ভালোভাবে সমৃদ্ধ হবে, যেটা এখন দেখি বর্তমানে, যেমন অল নোজ আর ডাউনিং, মানে গোয়িং ডাউন। বিকজ যে আপনার জিডিপি 3% এসে, ফেব্রুয়ারির একটা ফিগার দেখাতে আসবে, আরলিসি করবো, অমুক করবো, উত্তরণ করবো, নানান কিছু কইছে। 3%-এর নিচে, 3% নিচে চরম দুর্ভিক্ষ হবে দেশে। আমরা বাইরে থেকে কোনো টাকা আনতে পারিনি এখনো, এই 30 লক্ষ কোটি টাকা থেকে কিছুই আনতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা দরকার। যে হাঁসের প্যাক ব্যাঙের নাচানাচি, লাফালাফি, এই যে এডুকেশনে আমরা এখন হাত দিতে পারিনি। এই এইগুলো যদি অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে দাঁড়াইছে। একটা নির্বাচিত সরকার ছাড়া এই সব বড় সমস্যার সমাধান করা সম্ভব না। 2 নম্বর হলো আরেকটা প্রবলেম হলো সবচেয়ে বড়, সেটা হলো একটা নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কেউ এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে না। এটা ওনারা বুঝতে অনেক দেরি করেছেন, সত্যি দেরি করেছেন। কারণ এই ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটা দেশকে বাঁচাতেই পারবেন না।
ইনভেস্টমেন্ট ছাড়া, বাইরের ইনভেস্টমেন্ট ছাড়া। তো এখন যদি ইনভেস্টমেন্ট না হয় এবং আলটিমেটলি যদি আমাদের কাঁধে আবার রোহিঙ্গা চেপে আছে, সেটা বাদই দিলাম, ইনভেস্টমেন্ট না হলে আমরা এত বড় বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আপনি কোথায় যাবেন? 3%-এর নিচে আপনার জিডিপি নেমে গেলে আপনার দেশে দুর্ভিক্ষ হবে, 74 সাল হবে আর একটা। কাজে এরকম একটা পরিস্থিতি নিয়ে যেই গভর্নমেন্ট ফর্ম করবে সেই থাকবে। তাতে কেউ যদি এই চেয়ারটা আমি বসে আছি, কেউ যদি আবার এইটা ভাঙার চেষ্টা করে, একটা পা, একটা হাত, একটা ঘর আমরা বানাবো, 4টা খুঁটি থাকবে, আপনি একটা খুঁটি নিয়ে দৌড় দিলেন, আমি একটা খুঁটি ভেঙে ফেলাইলাম, উনি ঘরের টিন খুলে ফেলাইলেন, এই ঘর তো তৈরি হবে না। অত্যন্ত অনেক পরীক্ষা হয়েছে 54 বছর। এই পরীক্ষার পরে আমি বিনয়ের সাথে দেশবাসীকে বলতে চাই, আপনারা দেখতে হবে যে এই দেশটা ভালো করার জন্য কাদের সদিচ্ছা আছে, আপনারা তাদের পাশে দাঁড়ান। বিএনপি আন্দোলন করছে 17 বছর, বিএনপির প্রতি আপনাদের আস্থা আছে, আপনার বিএনপি দাঁড়াবেন। সঙ্গত কারণে আমি বিএনপি করে আমি বলবো সে কথাটা। কিন্তু বিএনপি যে একটি মানে যে তারেক সাহেব গত 17 বছর ধরে যে একজন মুটে, একজন মজুর, একজন কৃষক, একজন সাধারণ মানুষ, একজন জেলে, একজন কুমার কামার, তাঁতি কর্মকার, সকল শ্রেণী পেশার মানুষের জন্য চিন্তা করেছে এবং কাজ করেন এবং কাজ করেছেন। ব্যক্তি জীবনে তার তো সেটা অন্য কথাই বললাম, সে তো একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তো অনেক কাজ করে। এই যে কার্যক্রম করছেন এবং কার্যক্রমের ভিত্তিতে তিনি 31 দফা দিয়েছেন, আমি মনে করি মানুষের, আপনারা 31 দফা পড়ে দেখেন, আপনাদের কোনো মানুষেরই অর্থ ছাড়া কোনো বিকল্প পথ নেই। টাকা আপনাদের পেতেই হবে, আইদার দিস ওয়ে দ্যাট ওয়ে, চাকরি করে পান, ব্যবসা করে পান, যেভাবে হোক। তাই মানুষের টাকার সন্ধান দেওয়ার জন্য একটাই মাত্র পথ আছে, একটাই দল আছে, সেটা হলো বিএনপি করতে চায়। কাজে আমরা প্রত্যাশা করব মানুষের কাছে যে অন্তত সেইখানে আপনারা সবাই সহযোগিতা করেন এবং এখানে গভর্নমেন্টে তারা বসে তারা যেন দেশের মানুষের কল্যাণ করতে পারে, সেই কাজটুকু করার জন্য আপনারা সহযোগিতা করবেন, সেটা প্রত্যাশা করি। আর ওয়াসিনের বিষয়টা দেখি ইকোনমি যেভাবে ডাউন করতেছে আর ইনভেস্টমেন্ট যেখানে বন্ধ হয়ে গেছে, সেটা হলো সামনে একটা ভয়াবহ টাইম আসতে পারে। তখন যেই গভর্নমেন্টে বসুক তারই প্রবলেম হবে। সেই জন্য আমার কাছে একটা বিনয়ের সাথে নিবেদন থাকবে, প্রথম থাকবে ইন্টিরিম গভর্নমেন্টের সাথে এমন একটা বাস্তবতা তৈরি করুন যাতে নির্বাচনটা স্মুথলি এবং ভালোভাবে হয়, এটা একটা বাস্তবতা। 2 নম্বর আমি অনুরোধ করব এদেশের জনগণের কাছে, নির্বাচন ফেব্রুয়ারি মাসে যেন স্বাভাবিকভাবে হতে পারে এবং সকল দলকে আপনারা বুঝাবেন, আপনাদের জনসাধারণই বলবেন যে সিস্টেম আমাদের দেশে ইন্ট্রোডিউসড হয় না এবং যে সিস্টেম আমরা দেখি নাই, সেই সিস্টেমে পিএ না করে আমরা যে পদ্ধতি করেছি, ইয়েস আপনারা ম্যানিফেস্টো লেখেন, যদি আপনাদের এই দেশে মানুষ ভোট দেয় পিআর, ভবিষ্যতে আপনারা পিআর করবেন পার্লামেন্টে, সেসব আইন করবেন। এবং এখন আমরা দেশটা গঠন করব, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং দেশ গঠন করতে গিয়ে আমাদের দৃষ্টি দিতে হবে যেসব স্তম্ভ ভেঙে রেখে গেছে, সকল স্তম্ভ বিল্ড আপ করতে হলে সকলেরই সহযোগিতা দরকার। যে যাবে গভর্নমেন্টে তার সকলেরই সহযোগিতা দরকার। সেইখানে আমরা আবার নিজেরা হুড়োহুড়ি করে হইচে করে একটা ঘোলাপানির পরিস্থিতি তৈরি না করি, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করি, যে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ ধরে যে শক্তি পরাজিত হয়েছে সেই শক্তি আবার ফিরে আসার সুযোগ পায়। আমি প্রত্যাশা করব এই দেশে মানুষ সেরকম পরিস্থিতি তৈরি করে দিবে যাতে তারা সুযোগ না পায় আসার। এবং এই দেশের রাজনীতিবিদরা যারা দায়িত্বশীল তাদের কিন্তু দেশের প্রতি অনেক কমিটমেন্ট আছে, আমরা যাই বলি না কেন কমিটমেন্ট আছে, তারা সেই কমিটমেন্ট বাস্তবায়ন করবেন তাদের কাজ দিয়ে, সেটা প্রত্যাশা করি আজকে সকলের কাছে। মঞ্জু কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে? হ্যাঁ, আমি যোগ করতে চাই যে প্রত্যাশাটা মনিবাই করেছেন সেই প্রত্যাশা জনগণেরও, কারণ জনগণ যেটা বলতাম যে জনগণ কিন্তু একদম শেষ হয়ে গেছে, জনগণের মধ্যে ধৈর্য নাই। কিন্তু এই যে এখন দেখেন কোথায় কোথায় মানুষ কিন্তু খুন করে ফেলতেছে, একজনের উপর হামলা করতেছে, একজনের উপর বাড়িঘর দখল করে ফেলতেছে, এই করতেছে সেই করতেছে, মানুষের উপর যেই ট্রমা মানুষের উপর তৈরি হয়েছে, এই ধৈর্য কিন্তু আর নাই, মানুষ ধৈর্যচ্যুতি হয়ে গেছে। আমরা ধৈর্যচ্যুতি একটা জাতিতে পরিণত হতে চাই না, আমরা চাই সবাই মিলে একটা ধৈর্যশীল জাতিতে হওয়া, যেই জাতি দেশটাকে গড়ে তুলবে। মানে আমি দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই, সকল মিলেই আপনারা তো সবাই বুঝেন, আপনারা আমাদের চেয়ে কম জ্ঞানী নেই, অনেক জ্ঞানী। কাজে আপনারা এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করুন যে যাতে ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু এবং ভালো নির্বাচনে সকল দল মিলে আমরা দেশটা গঠন করতে পারি, সেরকম একটা পরিস্থিতি তৈরি করুন। 17 বছর বিএনপি রাজপথে ছিল, আপনাদের আস্থা নিয়েই রাজপথে ছিল এবং হাসিনা যে স্বৈরাচার সেটা প্রমাণ করেছে বিএনপি রাজপথে থেকেই। কাজে আপনারা যেহেতু বিএনপির সাথে ছিলেন, ভবিষ্যতে বিএনপির সাথে থাকবেন এবং এই দেশকে গঠনে আপনারা সবাই ভূমিকা পালন করবেন। আপনারা সবাই সম্মানিত হন এবং অনার্ড ফিল করেন যে আপনারা আপনাদের পছন্দের দলকে সরকারে পাঠিয়ে সরকার পরিচালনায় আপনারা অংশগ্রহণ করেছেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং মিস্টার ইসলাম মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক কথা হলো নির্বাচন নিয়ে,
ভবিষ্যতে উজ্জ্বল সিনারিও কী হতে পারে, সবচেয়ে খারাপ কি হতে পারে, সেগুলো নিয়ে আমার অতিথিরা বলেছেন। কিন্তু সব কথার মূল কথা দুজনে একমত যে নির্বাচন খুবই জরুরি। তবে অবশ্যই সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতামূলক নির্বাচন যেন হয়। এর বাইরে কোনো নির্বাচন আসলে নির্বাচন হলেও সেটা সুফলের পরিবর্তে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, সেটা যেন সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।